হাই, নমস্কার। আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। এই সপ্তাহে যে মার্কেট শেষ হলো, আজকে তো শুক্রবার, তার মানে আজকের তারিখ হচ্ছে 13 তারিখ, 13ই জুন। আমার কাছে যারা পড়তে এসেছিলো বা যাদের সঙ্গে খোলামেলা একটু আলোচনা হয়, যেহেতু মার্কেট নিয়ে আগে থেকে কিছু বলা যাবে না, কিন্তু এটা ঘটনা যে 15ই জুনের মধ্যে কিভাবে একটা অজানা কারণেই কিন্তু না নিফটি 25,500-র উপরে যেতে পারলো ইন্ডেক্স, কিন্তু কিভাবে যেন 24,600 টিক চলে এলো। আজকে ইন্ডেক্সের লো দেখে নেবে। ছোটোবেলায় একটা রচনা লিখতাম, যুদ্ধ নয় শান্তি চাই। 80-90-এর দশক, আমাদের টিনেজ 90-এর দশকে বেশ একটা সুন্দর সাদা পায়রা যেত, তার নিচে লেখা থাকতো পশ্চিমবঙ্গে তখন যে রাজনৈতিক দল ছিলেন, বিভিন্ন রকম মেলা হতো, সম্মেলন হতো, বই মেলা হতো। অবশ্য এখনকার মেলার মতো নয়, যেরকম হতো আর কি, সাংস্কৃতিক যা কিছু। তাতে রচনা লেখারও একটা কম্পিটিশান থাকতো, ডিবেট হতো, তাৎক্ষণিক বক্তৃতা থাকতো, আবৃত্তি গান এসব তো থাকতো। সময় বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে মন মানসিকতা বদলেছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। তা আজকে সারাদিন আমার এটাই মনে হয়েছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলো গরমের জন্য ক্লাস সাসপেনশন আছে। তা যেহেতু বাচ্চারা আসেনি, তাই স্কুলে অনেকটা টাইমে ফাঁকা ছিলাম, তাই চিন্তাভাবনা করার অবকাশও ছিল। তাই এটাই মনে হয়েছে যে যুদ্ধ নয় শান্তি চাই, এই কথাগুলো যখন ছোটোবেলায় রচনা লিখেছি বা পরে বড় হয়ে আমার স্টুডেন্টদের পড়িয়েছি, এটা একটা মিথ্যে কথাই। তেমন যুদ্ধ না হলে পৃথিবী বাঁচবে না। তার একটাই কারণ, শক্তিশালী দেশগুলো তো অস্ত্র বেচেই চলে। আমার মনে হতে পারে শেয়ার মার্কেট পড়াচ্ছি, এই ধরনের আলোচনাগুলো কেন আসছে। তার একটাই কারণ, ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়ে গেছে। দেখুন, রাজনৈতিক আলোচনা, ঘটনাক্রম এগুলো নিয়ে আলোচনা করাই চলে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমি সেবির সমালোচনা করছি না, কিন্তু সেবি থেকে একটা সার্টিফিকেট যে নেবে তারাই শেয়ার মার্কেট জানে, আর দেশের অন্য কোনো লোকজন শেয়ার মার্কেট বোঝে না। যারা এতগুলো বছর কাটিয়ে এসছে তারা কিছু বোঝে না। এটা খুব অদ্ভুত যুক্তি। তবে ঠিক আছে, যারা পয়সা করে দিয়ে সার্টিফিকেট নেয় তাদেরও কথাবার্তাও ঠিক আছে, তাদের দিকটাও ভাবতে হবে। আর এমনি তো 90% ইউটিউবার বন্ধই করে দিয়েছে প্রোগ্রাম করা। তার একটাই কারণ, প্রফিট হয়, প্রফিট দেখিয়ে জিনিসপত্রগুলো যদি ঠিকঠাক ডিসপ্লে না করা যায় তাহলে কোনো ব্যবসা হবে কি করে। ঠিক আছে, ঘটনা। আর রূপনী একজন জানতে চেয়েছেন আমি কি বলেছি। আমার একটু খেয়াল করে ইউটিউবের প্রত্যেকটা জিনিস শুনলেই কিন্তু অনেক কিছু জানা হয়ে যাবে, অনেক কিছু বোঝা হয়ে যাবে। তার উপর দাম 1,02,000 থেকে এই কদিনে 1,07,000 হয়ে গেছে। তো এর বেশি কিছু বলবো না, বলার নিয়ম নেই। চোখ কান খোলা রাখো। এবার এই চোখ কান খোলা যদি ঠিক না থাকে, তাহলে স্টক মার্কেটে সাফল্য পাওয়া খুব মুশকিল। সাময়িকভাবে প্রফিট হতেই পারে। আপনার 3-4 বছর 5 বছর যারা আছেন, বা শেয়ার মার্কেটে যারা বেশ কিছুদিন আছেন, তারা শেয়ার কিনে ওপরে বিক্রি হয়। শেয়ার মার্কেট কি খুব জটিল ক্যালকুলাস, সাংঘাতিক কঠিন অঙ্ক? একদমই না। দেখুন, কে কী বলছে জানি না, আমি যেটা বলছি এটাই শেয়ার মার্কেটের সত্যি কথা। ছোট বাচ্চাদের যখন আমরা একটু অন্যমনস্ক হয়ে যাই, স্কুলে যখন ওদের একটু ব্যস্ত রাখতে চাই, আমরা নামতা পড়াই। যে কোনো বাচ্চারাই 1 থেকে 10-এর নামতা, টেবিল নাম্বার টেবিল, ইংরেজি বললে ভালো হয় হয়তো। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এগুলো তো একটু কঠিন হয়ে যায়। তাই আর তার থেকে আরও কমে নিয়ে চলে আসে 1 থেকে 10-এর নামতা। তাহলে 1 থেকে 10টা নিয়ম। 2 ঘরের নামতা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 4টে 2 গুণ করলে 8 হয়। 2 × 2 × 2। একদিন তর্ক করে বলল, স্যার গুণ চিহ্নটা যোগের মতো হয়ে গেছে, যোগটা গুণের মতো হয়ে গেছে। কারণ ঠিক আছে, তাহলে কাজ কর, 4টে 2 পরপর যোগ করতে, তাহলে 8 হবে। আর একটা 2-এর সঙ্গে 4 গুণ করে দে, তাহলে 8 হবে। বাচ্চাদের বোঝানো খুব সোজা, বাচ্চারাও বুঝে নিল। নিজেরাই বোর্ডে লিখে যেটা নাগাল পায় ওদের বুঝিয়ে দিলাম। প্রথমে একটা ভুল বলে, তারপর একটা ঠিক বলে, এই জিনিসটাকে ওদের ব্রেনে এফেক্ট ফেলা যায়। বাচ্চাদের মনেও থাকে যে স্যার ওই রাম ভুল লিখেছে, এই শ্যাম ঠিক করে দিল। এবার মোটামুটি 10 ঘরের নামতা পর্যন্ত সবাই বেশ ভালোই বলতে পারে। তারপরে একটুখানি গণ্ডগোল হতে শুরু হয়। আর সবচেয়ে মজা লাগে যখন একজন চিৎকার করে নামতা পড়ে আর গোটা স্কুল সেটাকে, মানে ক্লাসে যারা আছে তারা ওটা বলে। আমি তো জিনিসটাকে খুব এনজয় করি। স্টক মার্কেটের বাইরে কিচ্ছু না। এখানে একজন লোক চিৎকার করে কিছু নামতা বলতে থাকে, আর সেই নিয়ে সবাই বলতে শুরু করবে।
আর এক ধরনের লোক আছে যারা এটাকে কঠিন অঙ্ক বলে প্রমাণ করার চেষ্টা করে। মূল ব্যাপারটা হচ্ছে নামটা 1 থেকে 10 বা 1 থেকে 5 দেখুন, বেশি ভাবতে হয় না, ব্রেনে যেন ছাপই রয়ে গেছে। আপনি যদি সাইকেল, যদিও একদম ঠিক নয়, বাইক চালাতে গেলে অন্যমনস্ক হওয়া উচিত নয়। অনেক সময় আপনাদের জীবনে এমন হয়নি যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন, এক জায়গায় যেতে চাইছিলেন, কিন্তু ওই টাইমে হয়তো স্কুলে না গিয়ে বাজারে যান, বাজারের দিকে সাইকেলটা চলে গেছে, বা প্রায় 1 কিলোমিটার রাস্তা বাইক চালিয়ে ফেলেছেন, বাইক কিন্তু ঠিকঠাকই চলেছে, কিন্তু হঠাৎ করে মনে হয় আরে এতটা এসে গেলাম। যদিও স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এবার বাইক চালানো ঠিক নয়। তা আমি এই 5 মিনিট ধরে কি বলতে চাইছি, যুদ্ধ নয় শান্তি চাই, সেটা কেন বুঝতেই পারছেন। ইরাকের সঙ্গে লেগে গেছে, ইরানের সঙ্গে লেগে গেছে ইসরায়েলের যুদ্ধ, বোম টম পড়ছে। আচ্ছা, ইরাক, সাদ্দাম হুসেনের ফাঁসি হয়েছে কত বছর? একবার দেবেন গুগল সার্চ করে। আজ পর্যন্ত আমেরিকা যে বলে দেশটাকে ধ্বংস করে দিল, সাদ্দাম হুসেনের ফাঁসি দিল, একটাও জীবাণু অস্ত্র পাওয়া গেছে ইরাকে? যদি পাওয়া যেত আমেরিকা গোটা বিশ্বকে জানাতো। আর কি বললো, সাদ্দাম হুসেন গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলার জন্য জীবাণু অস্ত্র তৈরি করেছে, দেশটাই ধ্বংস করে দিল। খেলাটা তেলের, যে তেল বাড়তে শুরু করেছে। এত ভালো ভালো খবর, আমাদের ইন্ডিয়াতে তো সবচেয়ে ভালো রয়েছে, মুদ্রাস্ফীতি 6 বছরের সবচেয়ে কম, সঙ্গে সঙ্গে একদিনে 10% তেলের দাম বেড়ে গেল। আরও গতকাল কিছু খারাপ ঘটনা ঘটেছে, ওই ঘটনাটা ঘটার পরেই দুপুর 1:30 নাগাদ মার্কেট পড়ে গেছিল। হয়তো কেউ ভেবেছিল কোনো বম্বিং বা কোনো উগ্রপন্থী এটা করেছে, কিন্তু যাই হোক, একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য যথেষ্ট দুঃখিত। তারপরে SGX নিফটি প্লাস হয়ে গেছিলো, বেচা নিফটিগুলো যাদের কেনা ছিল তারা ভেবেছিল ওপরে গিয়ে নিফটিগুলো বেচে দিতে পারবে, বা যাদের স্টক কেনা ছিল ভেবেছিল ওপরে বেচবে। হঠাৎ রাত্রিবেলা লেগে গেল অশান্তি, মার্কেট পড়ে গেল। আর সারাদিন মার্কেট পড়েই ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, আপনার যদি কোনো ওভারনাইট পজিশন না থাকে, যেহেতু আমি আজকে মার্কেট দেখার সুযোগ পেয়েছি, তেমন স্কুলে বাচ্চা কাচ্চাও ছিল না, টাইম কাটছে না, প্রচণ্ড গরম, কিন্তু মাস্টারমশাইদের যেতে হবে তাই আমরা গেছিলাম। তো মার্কেটটায় খেয়াল করছিলাম, দেখার সুযোগ ছিল। কি অদ্ভুত ব্যাপার, মার্কেট যেখানে খুলেছে সেটা হচ্ছে ফিউচার যদি দেখি 24,656, 642, 575 না 585 কিছু একটা লো করেছে, দ্যাটস নাদার থিং। কিন্তু সকালবেলা থেকে যে যেখানে কিনে থাকুক না, প্রত্যেকের প্রফিট হয়েছে। একটা কারণ মার্কেট একটা জায়গায় টানতে টানতে 780 নিয়ে চলে গেছিলো। আমি প্রেডিকশান করতে পারবো না, কিন্তু মার্কেটে যেটা হয়েছে সেটা বলার পারমিশন আছে, সেবি বলতে পারে, আর যা হয়েছে সেটাই গল্পটা বলছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কাল যদি কোনো স্টক কিনে থাকেন, আজ তো বেচতে পারবেন না, দাম পড়ে গেছে, কিন্তু যারা ট্রেডিং করেছে তারা 2 পয়সা ইনকাম করতে পারে। তাহলে কি সবসময় ইনভেস্ট করলেই যে পয়সা হয় তা নয়, ইনভেস্ট করার সময় অনেক সময় পয়সা নাও হতে পারে, কিন্তু যারা ট্রেডার, যারা ট্রেড করতে জানে, প্রত্যেক দিন তাদের কিন্তু কিছু টাকা ইনকাম হওয়ার একটা স্কোপ থাকে। এবারে সেই নামটা আর কঠিন অঙ্কের ব্যাপারে দেখুন, শেয়ার মার্কেটে এলে আপনাকে সিম্পল কয়েকটা জিনিস ওই নামটার মতো ব্রেনে মুখস্থ করে নিতে হবে। যাই হোক, ডিসিপ্লিন আপনাকে মানতে হবে। যে ডিসিপ্লিন কী, আমরা ডিসিপ্লিন মানে একটা দারুণ জিনিস ভাবি, যেটা নর্মাল বেশিরভাগ লোক, কারণ বিশ্বাস করুন শেয়ার মার্কেটে যারা মানুষজন তারা প্রত্যেকে নিজেকে এত শেয়ানা ভাবে, আর তারা ভাবে আমাদের পড়ার কিছু দরকার নেই, জানার কিছু দরকার নেই, আমি নগদে মাল কিনেছি, মাল একদিন রেখে দেবো এবং ভালো টাকা প্রফিট হবে সেদিন বেচবো, ইটস গুড, ইটস ওয়েল অ্যান্ড গুড। কিন্তু এই থিওরিগুলো সবই ভুল। তার একটাই কারণ, আপনি আপনার জীবনের কখনো না কখনো কোনো রকম কোনো স্টক আছে, সেই স্টক কিনে আপনি আটকাবেন এবং তার দাম পড়ে যাবে। যেমন ধরুন বলাই যেতে পারে এশিয়ান পেন্টস, তেলের দাম পড়ে গেছে, এশিয়ান পেন্টসের শেয়ারের দাম, ইটস নট আ বাইং রেকমেন্ডেশন, আমি উদাহরণ দিচ্ছি, 3180, 3280, 3300 টাকা দাম হয়ে গেল। আর এখন বড় বড় বাল্ক ডিল হচ্ছে, আজকে এশিয়ান পেন্টসের দাম 2200 টাকা। তাহলে এশিয়ান পেন্টস এত ভালো হবে এইটা জেনে যারা 3000 টাকার ওপরে কিনেছেন, আজকে তাদের কী অবস্থা, খারাপ পরিস্থিতি। এর মধ্যে আবার বিড়লার একটা রঙ এনেছে, সেই রঙের জন্য এশিয়ান পেন্টসের কম্পিটিশন হয়েছে। কিন্তু আপনি চ্যানেল চেক করে দেখুন বা খবর নিয়ে দেখুন, এশিয়ান পেন্টসের যারা বড় বড় ডিলার আছে তাদের কিন্তু কোম্পানি বলেছে আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করলে কিন্তু অন্য রঙের কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করা যাবে। তাহলে এর ফলে কি হলো, আলটিমেটলি শেয়ারটা 3300 টাকার দামে শেয়ারটা 2200 টাকা চলে এলো, 1100 টাকা পড়ে গেল, ডিভ্যালুয়েশন হয়ে গেল। তো এবার ধরুন আপনি 3200 টাকা 3100 টাকায় কিনেছেন, আপনাকে সবচেয়ে সহজ বুদ্ধি কী দেওয়া যায় অ্যাজ এ ব্রোকার, কি আপনি অ্যাভারেজ করে নিন নিচে। সবাই জানে সাধারণ মানুষের কত টাকা থাকতে পারে, কত অ্যাভারেজ করতে পারে। অ্যাভারেজিং ইজ এ ভেরি 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 রং প্রসেস ইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। কিন্তু এই অ্যাভারেজিংটাই যদি আপনার ব্রেনের মধ্যে থাকে, প্ল্যান মাফিক থাকে, যে আমি 3000-এ কিনেছি,
2500 কিনেছি, 2200 কিনবো, 1500 কিনবো, 1200তেও কিনবো। কেন? এশিয়ান পেন্টসের প্রতি আমার প্রচণ্ড ভরসা আছে। ABCD যে কোম্পানির হোক, এরকম আপনার ভরসা আছে, আপনি কিনে যাচ্ছেন, ইনভেস্ট করছেন, খুব ভালো। এটা শেয়ার মার্কেটের নাম তা না। শেয়ার মার্কেটে এলে আপনাকে মোটামুটি সাইকোলজিক্যাল যে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে সেটা সবার আগে বুঝতে হবে। আমি বেশি বুঝি, এটাকে সবার আগে বাদ। প্লিজ, মার্কেট এত বড়, আমরা কেউ কিছু বুঝি না। এবার আমি একটু ইউটিউবে জ্ঞান দিচ্ছি কেন? আমার মনে হচ্ছে আমি একটু বেশি বিপদ বুঝি। কি বললাম? বিপদ বুঝি। আমি এই জিনিসটা মার্কেটকে দেখে শিখেছি যে মার্কেটে কখন বিপদ হতে পারে বা মার্কেটে কী বিপদ হতে পারে। আপনি শেয়ার কিনছেন 2, 5, 10 বছর বাদে বেচবেন, তার একটাই কারণ বড় বড় ফান্ড হাউস যারা, তারা একটা সময় এরাই বলতো, আমরা যখন সবে মার্কেটে এসেছি বলতো, আপনি তো লাইফ টাইমের জন্য কিনেছেন, 5, 10, 20 বছরের জন্য আপনার কোনো চিন্তা নেই। দেখুন, সোনা কিনুন, জমি কিনুন, ফ্ল্যাট কিনুন, এগুলো শুনতে ভালো লাগে। আর ওই কারে পড়ে ভাড়ে জল খাওয়ার মতো শেয়ার কিনে তার দাম যদি নিচে পড়ে যায়, তখন বলতে খুব ভালো লাগে যে আমি তো লং টার্মের জন্য কিনেছি। কিসের লং টার্ম? একটুখানি রাজনীতি নিয়ে আলোচনা করা যাক। ধরে এখন তো বিজেপির একচ্ছত্র আধিপত্য চলছে, বিজেপির মহারাজা এখন সিংহাসনে যিনি বসে আছেন, দেশের এনারাই রাজা, আমরা নর্মাল লোক। যে দলই আসুক, যে সিংহাসনে বসবে সে তারাই রাজা। তা মোদিজি আছেন বিজেপির, খুব ভালো, কিন্তু তারপরে কে? নেক্সট ইলেকশন 2029 সালে যদি মোদিজি না দাঁড়ান, কে দাঁড়াবেন? তার কি গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এতটা থাকবে? আচ্ছা, ট্রাম্প পেলে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখুন ট্রাম্প এসে কিরাম নাচেহাল তৈরি করেছে। আজকে সমস্ত জায়গায় যুদ্ধ বাতিক। 2022 সালে ইউক্রেনের যখন যুদ্ধ হয়েছিল, 2022-এর ফেব্রুয়ারি, কেউ ভাবতে পেরেছিল 3 বছর ইউক্রেন যুদ্ধটা চালাবে? তাহলে সবচেয়ে করোনার হানিমুন পিরিয়ড মানে দারুণ যাওয়ার পরে সবচেয়ে প্রথম ধাক্কাটা লেগেছিল মার্কেটে ইউক্রেনে, না? আজকে চার্ট খুলে দেখে নেবেন, ইউক্রেনের যুদ্ধ চলেছিল যখন 2022 ফেব্রুয়ারি, তখন মার্কেট কোথায় ছিল? আপনার ফেভারিট স্টকগুলো মার্কেটে কোথায় ছিল? আর তারপর থেকে প্রত্যেকটা মুভমেন্টে নিফটি কী মুভমেন্ট হয়েছে, ভোটের রেজাল্টের পরে, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের পরে আপনার ফেভারিট স্টকটা কতটা মুভমেন্ট করেছে। আমার ভাই আছে, নামটা বলছি না, প্রায় মার্কেটে 3 লাখ টাকা মতো ইনভেস্ট করেছে এই তেজি মার্কেটে। সেখানে 40,000 টাকা লস চলছিল এই কিছুদিন আগে মার্কেট যখন নেমে গেল। এবার আমার ভাই গৃহযোগী ভিক পায় না, আমায় আগে কোনোদিনও জিজ্ঞেস করে। তারপরে ঘটনাক্রমে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তা মার্কেটটা যখন এই বড় বাড়লো, আমার ভাই বলে, যেহেতু সে বলেছে দাদা কী করবো, আমি দেখি 40,000 টাকার লসটা এই 12,000 টাকা মতো লস চলছে। তাহলে এত বড় একটা মুভমেন্ট হলো, এর সঙ্গে শেয়ার মার্কেটের কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই সামান্য বুদ্ধিটা, ওই নামটা, প্রফিট হচ্ছে। অনেকগুলো বছর কাটিয়েছি, 96 থেকে প্রায় 29-30টা বছর। তো এটা নিয়ে আবার অনেকে ইউটিউবে ট্রোল করেছিলেন যে আপনি বলেন কেন? আরে ভাই, কাটিয়েছি, এটা ঘটনা। তো তাই খারাপ জিনিস বেশি দেখেছি। তা ভাইকে বললাম 40,000 টাকা লস চলছিল, এখন 14,000 টাকা লস, 60% বেচে দে না। ভাগ্যিস ভালো বেঁচেছিল, নইলে এখন লসটা প্রায় আবার 27-28,000 টাকায় গিয়ে দাঁড়াতো। এই প্রফিট বুকিংটা আর্ট, তাই আপনাকে একটা ডিসিপ্লিন মানতে হবে। আপনি যত বোদ্ধাই হন মার্কেটে, ট্রেড করার আগে, ইনভেস্ট করার আগে, আমি এই দামে কিনছি, এই দাম হলে বেচবো, একটা লজিক্যাল, যে 300 টাকায় কিনেছি একদিন 600 টাকা হলে বেচবো, সে ইললজিক্যাল কথা বলে লাভ নেই। এখন লং টার্ম মানে 4 বছর, 25 চলছে, নেক্সট ইলেকশন। এই ইলেকশনের পরে যদি সরকার বদলে যায়, নতুন গভর্নমেন্ট আসে, লোকে যুক্তির জন্য অনেকেই বলে কত গভর্নমেন্ট আসছে, কত গভর্নমেন্ট যাচ্ছে, দাম তো শেয়ারের একদিন বাড়ে, মার্কেট একদিন বাড়ে। না না, সব শেয়ারের দাম বাড়ে না। ব্যাঙ্ক নিফটি মানে অল টাইম হাই ফাটিয়েছে শেষ 1 মাসে। যে 12টা কম্পোনেন্ট নিয়ে, যে 12টা কোম্পানি নিয়ে ব্যাঙ্ক নিফটি আগের বার যখন হাই করেছিল, আমার মনে হয় 54,300-400 এরম একটা, তখন ব্যাঙ্কগুলোর শেয়ারের যা দাম ছিল, আজকে অল টাইম হাই ফাটানোর পরে 12টা ব্যাংকের দাম হাই ফাটিয়ে চলে গেছে। তো তাই শেয়ার মার্কেট বাড়লেই যে আপনার স্টকের দাম বাড়বে এমন কোনো কথা নেই। যদি স্মার্ট মানি, FII, DII, এদের টাকা যদি আপনি যে শেয়ারটা কিনেছেন সেই শেয়ারে লগ্নি হয়, তবেই আপনার শেয়ারের দাম বাড়বে। আমি এমন অন্তত 4টে কোম্পানির নাম জানি যাদের শেষ 10 বছরের একটা কোয়ার্টারও লস হয়নি, কিন্তু তাদের দাম এমন কিছু বাড়ে না। তার থেকে মিড ক্যাপের একটা 100 টাকা দামের শেয়ার 400 টাকা হয়ে যায়। রেলের শেয়ারগুলো মার্কেটে ভালো ধাক্কা খেয়ে গেছে। তাহলে আমাকে স্টক মার্কেটের মূল ব্যাপারটা দেখতে গেলে করতে হবে সাইকোলজি। তাহলে প্রথম কথা কি, আমি ভীষণ বুঝিলাম, বাবার কোনো কারণ নেই, একটু ভয় নিয়ে চলুন না। ট্রেডিং আলাদা কথা,
এবার সবাই আমায় জিজ্ঞেস করেছে যে স্যার আপনার ফোন নাম্বার বলুন। একটা দারুণ কথা বলি, যে কোনো কাজে সাফল্য পাওয়ার একটাই চাবিকাঠি, কাউকে দরকার হবে না। যে কোনো কাজে সাফল্য পেতে চান 3টে জিনিস মেনটেন করুন। যেটা নিয়ে ভাবছেন, যে কাজটা করতে চাইছেন, লেজার লাইক ফোকাস। লেজার আলো যেখানে একটা জায়গায় নির্দিষ্ট হয়ে কেন্দ্রীভূত হয়ে ফোকাস হয়, সেই কাজটার প্রতি আপনার সেরকম ফোকাস করতে হবে। কাট অফ, গোটা পৃথিবীর সমস্ত কিছু থেকে নিজেকে কেটে বাদ দিন। আমার কাজ, আমার ভালোবাসার জগৎ, আমার ইন্টারেস্টের জগৎ, এর বাইরে পৃথিবীর সব কিছু মিথ্যে। লেজার লাইক ফোকাস, কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড। আর এই ভাবটাকে আপনি যতক্ষণ ক্যারি করতে পারবেন, 1 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, 5 মাস, 6 মাস, বছরের পর বছর, যে কোনো কাজের সাফল্য এবং শেয়ার মার্কেটের সাফল্য এবং ট্রেডিংয়ের সাফল্য, এইটাই একমাত্র চাবিকাঠি। লেজার লাইক ফোকাস, পৃথিবীর সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া, আমার কাজই আমি বুঝি। আর যদি ভালোবাসার কাজ হয় খুব ভালো। আর এই ব্যাপারটাকে, এই ফোকাস আর কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড, এইটাকে যতটা পারবেন ম্যাক্সিমাম স্পেন্ড করা, ওই ভাবধারার মধ্যে বিশ্বাস করে নিজের ব্রেনটাকে ফোকাস রাখা, তবেই কাজের সাফল্য আসবে। দেখুন, আপনি আর পৃথিবীর সবাইটা আমি ভিডিওতে বারে বলি যে আপনি পৃথিবীর আর সব কিছুতে অগোছালো, কোনো নিয়ম মানেন না। আর স্টক মার্কেটে আপনি নিয়ম মানতে পারেন, হতেই পারে না। আপনার জীবনের প্রতিচ্ছবি, আপনার সাইকোলজি, আপনার চাল চলন, আপনার বন্ধুবান্ধব, এটা আপনার ক্যারেক্টার এবং আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে। ঠিক একইভাবে আপনার ডিসিপ্লিন না থাকলে আপনি যেমন অন্য কোনো কাজে সাফল্য পাবেন না, স্টক মার্কেটও তাই। আমার আগের ভিডিওতে প্রথম 50 সেকেন্ডের মধ্যেই আমি আমার ছাত্রের ফোন নাম্বার বলেছিলাম। তাহলে যারা আমার ভিডিও দেখেও, আশা করি 25 মিনিট ভিডিও দেখার বেশিরভাগ লোকের ধৈর্য নেই, যারা দেখেছেন আমি তাদের বলি, তাহলে ওয়ান্স এ টিচার অলওয়েজ এ টিচার। প্রথম 50 সেকেন্ড আপনারা আমার ভিডিওটা সিরিয়াসলি দেখেননি, তাই কমেন্টের নিচে লিখতে হয়েছে যে স্যার ফোন নাম্বারটা কীভাবে যোগাযোগ করব। অম্বিকা কালনা কোথায়, গুগল সার্চ করে নেবেন। তাও বলে দিই, হাওড়া কাটোয়া লাইন, তাতে অম্বিকা কালনা বলে একটি স্টেশন আছে। পূর্ব বর্ধমান জেলার কালনা একটি সাব ডিভিশন, সেই সাব ডিভিশনাল টাউন গঙ্গার ধারে একদম। হুগলি, পূর্ব বর্ধমানের পূর্ব প্রান্ত, হুগলির পশ্চিম প্রান্ত এবং নদিয়া ডিস্ট্রিক্ট গঙ্গার দক্ষিণ দিকে কালনা বলে একটি শহর আছে। কিছু এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায়, একটু গুগল সার্চ করে নেবেন। আমাকে বহুজন বলেছেন স্যার, একজন তো একটু অসুস্থ, 64 বছর বয়স। আমি কমেন্টগুলো আমাকে ছাত্ররা পড়িয়েছে তাই বলছি, সব উত্তর আমি দিই না, বাচ্চাগুলোই দেয়, কিন্তু আমি চেষ্টা করি পড়া। তার একটা করে ওরাই ভিডিওগুলো নিয়ে আমার ইউটিউব থেকে ওরা পোস্ট করে, তা সেখানে কালনা কোথায় গুগল সার্চ করে নেবেন। কিছুটা বলে দিলাম। ফোন নাম্বার দেখবেন আমার প্রথম 50 সেকেন্ডেই বলা আছে, তাহলে মন দিয়ে দেখলে এই প্রশ্নটা করতেন না। আর আমি যে ভিডিওগুলো করব তার প্রত্যেকটা জিনিস মন দিয়ে শুনবেন, কোনো না কোনো কাজে লেগেই যাবে। কত দূর থেকে আসা যায় আমার কাছ থেকে, ঝাড়খণ্ড, বিহার, একদম বানানো গল্প নয়, সত্যি গল্প, উড়িষ্যা, ত্রিপুরা থেকে 3 জন এসেছেন, যাদের প্রত্যেকের বয়স 60 বছরের ওপরে। এবং কালনা কিন্তু কলকাতা নয়, প্লেনে করে এসছেন। আমি ভাস্করবাবু, আপনার কথা আমি চিরকাল মনে রাখবো, তখন আর 2 জন ট্রেনে এসেছিলেন। কলকাতা একটা জায়গায় ট্রেনিং নিতে আসা, একটা ইউটিউব ভিডিও দেখে যাদের বয়স 60-এর ওপরে, হ্যাটস অফ ভাস্করবাবু। ত্রিপুরার কথা আমি আপনাকে বলছি, অন্যদের কথা কেন বলছি না, তারা নাম দিয়ে তাদের একটু অসুবিধা আছে, কিন্তু তারা এসেছেন। এখানে একটি আশ্রম আছে, সেই আশ্রমে থেকেছেন, আমার ছাত্ররাই ব্যবস্থা করে দিয়েছেন, খুব কম পয়সাতেই থাকা যায়। এসে যদি 60, 65, 70 বছরের মানুষজন পড়ে গিয়ে থাকে, আর বিশ্বাস করো, আমি একটা ক্যালকুলেশন শেখার জন্য কালনা থেকে ট্রেন ধরে ময়নাগুড়ি গেছিলাম। আমি যখন বুঝেছিলাম আমার একটা জিনিস শেখার দরকার, পাগলামো না থাকলে কি একটা লেভেলে আসা যায় না। আমি একটা লেভেলে এসে তবেই না জ্ঞান দিচ্ছি। আমি বোম্বেতেও গেছি শিখতে, সবাই চাকরি বাকরি করেন, দূরে থাকেন, আমি বুঝতে পারছি। আর এমন কিছু নয় আমি বলি কষ্ট করে শিখতে হবে, আমার কাছে আসতে হবে, এমন কোনো মানে নেই, ইউটিউব দেখলেই হবে। আর এবার আসছি, আমি যে পড়াই তার ভিডিও করা, বাবা ভিডিও ইউটিউবে দেওয়া যাবে না, কারণ আমি যে ধরনের খোলামেলা কথা বলি, আমি মার্কেট নিয়ে যেই কথাগুলো বলি, আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে দিলেই সেবি আমাকে বিপদে ফেলে দেবে। আর যেহেতু আমি সরকারি চাকরি করি, অনেক খোলামেলা কথা বলি, তো যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না। আমি নিজে এটা বুঝি যে স্টুডেন্টটা আমার কাছে কষ্ট করে আসছে, তাদের সঙ্গে আমি যে কোনো কথাই বলতে পারি। আমি একটা ঘরোয়া আলোচনা যে কোনো জায়গায় করতে পারি, কিন্তু সেটা ভিডিও করে ইউটিউবে দিতে পারি না, এটা দেওয়া উচিতও না। এবার আসি অনলাইন পড়ানো। প্রথম যেটা কথা, অনলাইন পড়ানো সম্পর্কে আমি ঠিক ওয়াকিবহল নই। আর আমি যেভাবে পড়াই,
আমার একটা ছাত্রের কাছে কাটা ভিডিও আছে, একদিন মিষ্টি টিষ্টি খাওয়া হচ্ছিল, বিজয়ার পরেই মনে হয় গত বছর, বড় একটা ঘরের মেঝেতে সাদা একটা বোর্ডে আমি ওই যে পেনগুলো আছে মুছে দেওয়া যায় এখন, কারণ আমি তো চক ডাস্টারের লোক, তো ওইগুলো দিয়ে পড়াই। ছেলে মেয়েরা ওখানে নিচে বসেই পড়ে এবং তাদের প্রত্যেকেরই আর্থিক অবস্থা যথেষ্ট ভালোই, ওরকম কষ্ট করেই পড়তে আসে, তো এইভাবেই পড়াই একদম আর 5টা পড়ানোর মতোই। তাই ওই নামটা পড়ানোর মতো বারে বারে যেই কথাগুলো বলি সেগুলো আবার বলছি। স্টক মার্কেটে সাফল্য পেতে গেলে আপনাকে নিজের জন্য একটু ডিসিপ্লিন তৈরি করতে হবে এবং সেই ডিসিপ্লিনটা কিন্তু সকালে ওঠা থেকে রাত্রে ঘুমের মধ্যে পুরোটা। শেয়ার মার্কেটে সাফল্য পেতে গেলে আপনাকে 24 ঘন্টা শেয়ার মার্কেট নিয়ে ভাবতে হবে না, কিন্তু যখন ভাববেন ফোকাসটা ঠিক রাখতে হবে। আগামী দিনে মার্কেট কী যাবে না যাবে এই নিয়ে ইউটিউবে বলতে পারি না ঠিক কথাই, কিন্তু এইটুকুনি বলা যায় যে ওভারঅল যদি আপনার মনে এটা থাকে যে আপনি এটা মেনে নিন যে আপনি যেখানে শেয়ার কিনবেন বা যে ট্রেডটা করবেন সেটা তারপর থেকে আর একবারও লসে ঢুকবে না, এটা হতেই পারে না। সবচেয়ে যন্ত্রণাদায়ক ট্রেডগুলো, সবচেয়ে যন্ত্রণাদায়ক ইনভেস্টগুলোই কিন্তু একটা সময় ভালো টাকা দেয়। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, আমি আবার বলছি যে এটা আমার ব্যক্তিগত মত। কোনো রকম ইনভেস্ট বা ট্রেডিং করার আগে যদি আপনাদের কোনো অথরাইজড পার্সন থাকে তাদের সঙ্গে কথা বলবেন। আমি আপনাদের সঙ্গে একটা বন্ধুত্বসূচক আলোচনা করছি। হ্যাঁ, যদি জুনিয়ররা থাকেন ভাবেন দাদা হিসেবে কথা বলছি, অনেকে দাদুও বলে, ঠিক আছে, আমার নাতনি নাতনিও হয়ে গেছে, এটাও চলতে পারে। একটা খোলামেলা আলোচনার জায়গায় এই কথাটাই বলতে চাইছি, মন দিয়ে ভিডিওগুলো দেখবেন। আজকে 5টা জিনিস শেখাচ্ছি। প্রথম কথা, কোনো ট্রেড বা কোনো ইনভেস্টের আগে আমাদের টার্গেট থাকবে, কত দিন সেটাকে হোল্ড করবো এটা ঠিক থাকবে, নয় স্টপ লস থাকবে। মানে আমি 10 বা 20% এই স্টকটাকে লস দেখবো, নয় কেটে বেরিয়ে যাব, নয় আমি এইটা 3 মাস 6 মাস বা 8 মাসের জন্য কিনছি। ট্রেডিং এবং ইনভেস্টের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় দরকার। 2, কখনো নিজের ইগোটাকে এমন জায়গায় নিয়ে যাবেন না যে আপনি ভুল করতে পারেন না। আমরা ভুল করব, আপনি ভুল করবেন, অসংখ্যবার মার্কেটে ভুল হবে, এই ভুলগুলো কমতে কমতে যাবে, তবেই প্রফিট আসবে। 3 নম্বর, মার্কেট নিয়ে আপনার আইডিয়াটা কি সেটাকে বেশি লোকজনের সঙ্গে আলোচনা করতে যাবেন না, কনফিউজড হয়ে যাবেন। তার থেকে যে ধরনের, যেমন একই গুরুর শিষ্য সতীর্থদের মধ্যে আলোচনা করা খুব ভালো। টিভি মিডিয়াতে যে ধরনের জিনিসগুলো করা হয় সবসময় কিন্তু সেটা আমাদের প্রফিটে আনে না। 4, ভীষণ ইম্পর্ট্যান্ট, কোনো রকম ইনভেস্ট বা ট্রেডিংয়ের আগে তার সবচেয়ে নেগেটিভ, হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড অলওয়েজ প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, এইটা ভেবে নিয়ে স্টক মার্কেটে কোনো ট্রেড বা ইনভেস্ট করবেন। আর 5 নম্বর, কোনো রকম কষ্টের বা এমার্জেন্সি টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না। আজ আমি মোটামুটি সব উত্তর দিতে পারলাম। অনলাইন পড়ানো নিয়ে আমি ঠিক শিওর নই, কারণ আমার ছাত্রছাত্রীদের দেখতে লাগে, আমি ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশান পছন্দ করি, আমি প্রচুর প্রশ্ন পছন্দ করি এবং আমি পড়ানোর সময় জানি এটা আমার যারা ছাত্রছাত্রী দেখছো হাসছ, আমি সবার আগেই বলি আমাকে অবিশ্বাস করো, ডোন্ট বিলিভ মি। মনে রাখবে আমাদের একটাই নীতি হবে, আমরা 9 বার হুমড়ি খেয়ে পড়বো, এটা ইম্পর্টেন্ট আমরা 10 নম্বর বার উঠে দাঁড়িয়েছি কিনা। যারা শক্তিশালী মানুষ তারা ভেঙে পড়ে না, কখন এরম ভাবার কোনো কারণ নেই, কিন্তু তাদের একটা সিস্টেম থাকে, তারা খুব তাড়াতাড়ি নিজের দোষটা বুঝতে পারে, এগিয়ে চলার মানসিকতা তৈরি করে এবং নিজেকে সামলে নিয়ে আবার এগিয়ে যায়। একটা কথা মনে রাখবেন, অতীতে কি করেছি ভেবে লাভ নেই, ভবিষ্যৎ আমরা জানি না। যে বড় বড় ঘটনাগুলো ঘটে গেছে, কি অদ্ভুত ব্যাপার না, কেউ বেড়াতে গিয়ে কাশ্মীরে গুলি খেয়ে মারা যাচ্ছেন, কোন একটা দল ক্রিকেটে টুর্নামেন্ট জিতছে, তার সমর্থককে আনন্দ করতে গিয়ে মারা যাচ্ছে, কিছু মানুষ নতুন ভবিষ্যৎ গড়তে একটা দেশ থেকে একটা দেশে যাচ্ছিল, মারা যাচ্ছে, আর কিছু বাচ্চারা ডাক্তারি পড়তে গেছিল, খাচ্ছিল দুপুরবেলায়। জীবন খুব অনিশ্চিত, আর শেয়ার মার্কেট তো সবচেয়ে বেশি অনিশ্চিত। তাই অনিশ্চয়তার মধ্যে কোনো নিশ্চয়তা খুঁজতে গেলে আপনাকে ধাক্কা একটু খেতেই হবে। স্টক মার্কেট এই ধাক্কা অনবরত লাগবে, যারা এটা ওভারকাম করে এগোতে পেরেছে তারাই পেরেছে। অবশ্যই ইটস আ চ্যালেঞ্জ। স্টক মার্কেটে আপনি ডিসিপ্লিন মেনে চললে, আপনার প্ল্যানিং ঠিক থাকলে, আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে অবশ্যই এখান থেকে অর্থ উপার্জন করার দরকার হয়। কিন্তু তার আগে সবার আগে দরকার একটা সৎ ভাবনা, একটা সৎ চিন্তা, নিজের ফোকাস কাজের প্রতি এবং একটা প্ল্যানিং এবং এমন একটা দৃষ্টিভঙ্গি করার যে আমি স্টক মার্কেটে আসছি মানে কিন্তু আমার জীবন আর কোনোদিনও নর্মাল থাকবে না। যারা বলেন স্টক মার্কেট প্রফেশন করতে চাই,
আমি তাদের সঙ্গে 1:1 কথা বলেছি। ইউটিউব নিয়ে আমার পুরনো ভিডিওগুলো যদি আপনাদের সময় থাকেন, আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, অমূল্য ওই ভিডিওগুলো। আমি আমার মুখেই বলছি, তার একটা কারণ লোকের ওর দেখে কাজ হয়েছে। সময় থাকলে দেখবেন। আমরা অনেক বাজে টাইম নষ্ট করি। নেটফ্লিক্সে এমন অনেক ওয়েব সিরিজ আছে যেগুলো 7-8 ঘন্টা দেখার পরে মনে হয় কেন দেখলাম। যদি আপনাদের ফাঁকা টাইম থাকে দেখতে পারেন, কাজে লাগবে। ভালো থাকবেন। আজকে আবার 25 মিনিটের ভিডিও হয়ে গেল। যা বলেছি অনেক কথা অনেক কিছুর মধ্যে বলে দিয়েছি, একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আর যারা বলেছিলেন সানডে, হ্যাঁ আমি অনেক জায়গাতেই পড়াই, কিন্তু কাল রাতে সানডেতে একটা ব্যাচ হবে, আমি পড়াবো, আসতে পারেন। আর প্লিজ খোলা মনে আসবেন, খোলা মনে সমালোচনা করবেন, খোলা মনে আলোচনা করবেন। তার একটাই কারণ, কিছু প্রমাণ করার নেই কাউকে। আমার ছাত্রছাত্রীরা ভালো করছে, যারা করছে না তারাও আগামী দিনে ভালো করবে। আর কোথায় কি ভুল হচ্ছে তার জন্য তো আমি রইলাম, যদি আমি বেঁচে থাকি। আমি মাঝ রাস্তায় পালিয়ে যাওয়ার লোক নই। 2009 সালের জুন মাসের 28 তারিখে আমি একজনকে বলেছিলাম, তার কাছে আমি শেয়ার মার্কেট কি করে ব্যবসা করতে হয় শিখতে গেছিলাম, যে আমি থাকবো। আমি 15 বছর বাদেও আছি, আমি পালাইনি। আমি এই মার্কেট থেকে যা পেয়েছি, যা শিখেছি তা শিখিয়ে যাব। একজন যদি উপকার হয়, এই চেষ্টা চলবে। সবাই ভালো থাকবেন, মন দিয়ে শুনবেন আজকের ভিডিও। আমি অনেক কথা বলেছি কিন্তু কাজে লাগবে। টাটা, হ্যাপি উইকেন্ড।